আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসমিন সুলতানা করি। আজকে আমাদের আলোচনা বা পড়ানোর বিষয় হলো হৃদযন্ত্রের যত কথা। একটি মানব দেহকে ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। ইঞ্জিন চলার জন্য যেমন শক্তির প্রয়োজন হয়, ঠিক মানব দেহটাকে চালানোর জন্য শক্তির প্রয়োজন হয়, তাপ শক্তির প্রয়োজন হয়। সাথে এই তাপ উৎপন্ন করার জন্য যে শক্তিগুলো আসে, সেই শক্তিগুলো মূলত আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। আর খাদ্যের মূল উপাদানগুলো রক্তের সাথে মিশে আমাদের সারা দেহে প্রবাহিত হয়। রক্ত হলো এক ধরনের তরল যোজক পদার্থ। তরল যোজক কলা সামান্য ক্ষারীয় এই রক্ত একটা মানুষের দেহে, পরিণত মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একটা সুস্থ স্বাভাবিক পরিণত মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা কিনা মোট দেহের ওজনের 8%। মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্তের বর্ণ লাল। রক্তের বর্ণ লাল কেন? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই জন্য রক্তের বর্ণ লাল দেখায়। যেসব প্রাণীর রক্ত সাদা, যেমন টিকটিকি, সেই ধরনের প্রাণীদের রক্তে কোনো হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায়। রক্তের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি-হিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে এই রক্তের মাধ্যমে। কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগই বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। রক্তের উপাদান এবং এদের কাজ। রক্তের উপাদান এবং এদের কাজ। রক্তের প্রধান উপাদান দুটি। একটি হলো রক্তরস। রক্তের প্রধান উপাদান দুটি। একটি হলো রক্তরস বা প্লাজমা, এবং দ্বিতীয় উপাদানটি হলো রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা। সমগ্র দেহে যা রক্ত আছে, রক্তের রসের পরিমাণ হলো 55% এবং রক্তরসের পরিমাণ হলো 55% এবং বাকি থাকে 45% হলো রক্তকণিকা। রক্ত থেকে রক্তের কণিকাগুলো তুলে নেই, তাহলে যে হালকা হলুদ বর্ণের তল পদার্থ থাকে, তাই রক্তরস বা প্লাজমা। আর রক্তরস বা প্লাজমা থেকে যেই অংশটি, দানাদার যে অংশগুলো সরিয়ে নিব, সেটা হলো রক্তকণিকা। রক্তকণিকা 3 প্রকার। রক্তকণিকা আবার 3 প্রকার। এক নম্বর হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা রক্তকণিকা। রক্ত তরল অংশকে যে প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90% থাকে পানি এবং বাকি 10% থাকে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। বিভিন্ন ধরনের অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ, যেমন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ।
জৈব পদার্থগুলোর মধ্যে কাজ হলো খাদ্য সার। জৈব পদার্থগুলো রক্ত রসে যে 90% বলেছি পানি, আর বাকি 10% থাকবে হলো দ্রবীভূত বিভিন্ন জৈব অজৈব পদার্থ। জৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে খাদ্য সার, যেমন খাদ্য সারের মধ্যে রয়েছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। দুই হলো রেচন পদার্থ। রেচন পদার্থ কি? আমাদের দেহের ভিতরে খাদ্য পরিপাক হওয়ার পর বা হজম হওয়ার পর দেহের অপ্রয়োজনীয় যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, সেই বর্জ্য পদার্থকেই রেচন পদার্থ বলা হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন ইত্যাদি। রেচন পদার্থগুলোর মধ্যে ইউরিয়া নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। রেচন পদার্থ এবং বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় জৈব পদার্থ রয়েছে। প্রোটিন জাতীয় জৈব পদার্থের মধ্যে রয়েছে হলো এটা রেচন পদার্থ। রেচন জাতীয় পদার্থগুলোর মধ্যে রয়েছে এটি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন। এবং বলেছি যে প্রোটিন জাতীয় কিছু পদার্থ রয়েছে। তারপরে বলেছি জৈব পদার্থ রয়েছে, খাদ্য সার রয়েছে। খাদ্য সার খাদ্যের যে মূল অংশগুলি রয়েছে রক্ত রসে, এটা হলো কি রক্তরসের উপাদান। আর রক্ত রসের মধ্যে 90% পানি আর 10% হলো জৈব পদার্থ, জৈব এবং অজৈব পদার্থ, খনিজ পদার্থগুলো রয়েছে। প্রোটিন জাতীয় পদার্থগুলোর মধ্যে রয়েছে ফাইব্রিনোজেন, প্রোটিন জাতীয় পদার্থের মধ্যে রয়েছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন এবং প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন কি কাজে সাহায্য করে, ফাইব্রিনোজেন কি কাজে সাহায্য করে, রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করে। আমরা সেটা পরে যখন অনুচক্রিকা শ্বেত রক্তকণিকা পড়ব তখন আমরা সেটা জানবো। প্রতিরক্ষামূলক বিভিন্ন দ্রব্যাদি রয়েছে। আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিটক্সিন এবং আমি লিখেছি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি রয়েছে অ্যান্টিটক্সিন, এগ্লুটিনিন। আর অন্ত্রকোরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন রয়েছে এর মধ্যে, রক্তরস বা প্লাজমার মধ্যে কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি। রক্তরস বা প্লাজমা বিভিন্ন ধরনের যে খাদ্যের যে মূল খাদ্য সার, রেচন পদার্থ, প্রতিরক্ষামূলক ব্যবস্থা, অন্তঃকোরা গ্রন্থি নিঃসৃত হরমোনগুলা, কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন, এইগুলো রক্তরসের মধ্যে থাকে। আর রক্তরসের কাজগুলো হচ্ছে এই রক্তকণিকা সহ রক্তরসের দ্রবীভূত খাদ্য সার, যে বলেছিলাম যে খাদ্য সারগুলো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন, এই খাদ্য সার খাদ্যের যে মূল উপাদান, যে খাদ্যগুলো আমরা খাই এবং খাওয়ার পর যে পরিপাক হওয়ার পর যে মূল উপাদানগুলো দেহে শোষিত হয়, সেই শোষিত খাদ্য উপাদানগুলো খাদ্য সার মূল অংশটা দেহের বিভিন্ন অংশে পরিবহন করাই রক্তরস বা প্লাজমার অন্যতম কাজ বা প্রধান 1 নম্বর কাজ আমরা বলবো। এছাড়া টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা, অর্থাৎ দেহের সমস্ত কোষে যে বর্জ্য পদার্থগুলো জমা হয় সেই বর্জ্য পদার্থগুলো টিস্যু থেকে কোষ থেকে কোষান্তরে নিয়ে যে রেচন যে আমাদের বৃক্ক, রেচনের যে প্রধান অঙ্গ রয়েছে বৃক্ক, 3টি অঙ্গের মাধ্যমে রেচন পদার্থ নির্গত হয় আমরা জানি। তার মধ্যে প্রধান রেচন অঙ্গ হলো আমাদের বৃক্ক, এছাড়া ফুসফুস, আর আছে হলো আমাদের ত্বক। তা রেচনের জন্য বৃক্কে পরিবহন করা রক্তরসের আরেকটি অন্যতম কাজ। শ্বসনের ফলে কোষে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করাও রক্তরস বা প্লাজমার আরেকটি কাজ। রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপাদানগুলো, যেমন আমি বলেছিলাম ফাইব্রিনোজেন,
যে বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় পদার্থ, হ্যাঁ, এই উপাদানগুলোকে পরিবহন করা। তো কোনো স্থান কেটে গেল, সেই স্থানে যে জালিকার মতো সৃষ্টি হবে এবং সেখান থেকে যে রক্তক্ষরণটা বন্ধ হওয়ার জন্য সেই উপাদানগুলোকে দ্রুত সেই স্থানে পরিবহন করা এই রক্তরস বা প্লাজমার অন্যতম একটি কাজ, রক্ত জমাট বাঁধা। হরমোন, বিভিন্ন ধরনের আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি বিস্তৃত যে হরমোন, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি, যে গ্রন্থিগুলোর কোনো নালীবিহীন গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হবে, যেই রসগুলো হরমোন বলা হবে। এই হরমোনগুলো যেখানে উৎপন্ন হবে সেখানে কাজ না করে দূরবর্তী কোনো স্থানে যে কাজ করবে, এই ধরনের রসকেই বলা হচ্ছে হরমোন। এবং অন্তঃক্ষরা গ্রন্থি আমরা বলি অনালী গ্রন্থি, যেখানে নালীবিহীন গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন রসগুলাকে এক স্থান থেকে আরেক স্থানে যে পরিবহন করার জন্য রক্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এনজাইম, লিপিড প্রভৃতিকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করাও এই রক্তরসের আরেকটি কাজ। রক্তের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আমরা জানি আমাদের দেহে রক্তের মধ্যে একটা পিএইচের পরিমাণ রয়েছে, আমাদের ত্বকের পিএইচ একরকম, আমাদের ভিতরে হার্টের পিএইচ একরকম। হ্যাঁ, পিএইচের মান অম্ল, পিএইচ কি, অম্ল এবং ক্ষারের যে পরিমাণ নির্দেশক ইন্ডিকেটর রয়েছে সেটাকে বলা হচ্ছে পিএইচ। এবং এই পিএইচের মানের যে ভারসাম্য এটাকে রক্ষা করে এই রক্তরস। তাহলে রক্তরসের আমাদের অনেকগুলো কাজ আমরা করলাম। আমরা আজকে এখন আরেকটি পয়েন্ট পড়বো সেখানে, সেটা হলো সিরামটা কি? সিরামটা হলো রক্ত থেকে, এই যে আমরা বলেছিলাম রক্তের মধ্যে দুটি উপাদান রয়েছে, একটি হলো রক্তরস আর একটি হলো রক্ত কণিকা। রক্ত কণিকা এবং রক্ত থেকে রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরল পদার্থ থেকে যায়, অর্থাৎ কি বলেছি আমি, যে রক্তের থেকে রক্ত কণিকাগুলোকে, 3 রকমের কণিকাকে সরিয়ে নেওয়ার পরে এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রোটিন রয়েছে সেইটাকে সরিয়ে নেওয়ার পরে যে তরল পদার্থ শুধু থেকে যাবে তাকে আমরা সিরাম বলবো। অন্যভাবে বলা যায়, রক্ত জমাট বাঁধার পরে যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায়, রক্ত জমাট বাঁধার পর হালকা হলুদ রঙের যে তরল রস পাওয়া যায় তাকে সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হলো, রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, কিন্তু সিরামে সেটি থাকে না। সিরাম এবং প্লাজমার মধ্যে আমাদের যে মূল পার্থক্য রয়েছে সেটি হলো, রক্তরস এবং সিরামের মধ্যে যদি আমরা পার্থক্য দেখাই, এটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখাই, এরকম করে ঘর করে ফেলি, তাহলে এটার মধ্যে প্রোটিন থাকবে রক্তরসের মধ্যে, কিন্তু এখানে কোনো প্রোটিন থাকবে না। প্রোটিন থাকে না। রক্তরসের মধ্যে রক্তরসের মধ্যে রক্তকণিকা সরাই নিলে শুধু যে তরল পদার্থটা থাকবে আর সব কিছু সহকারে, সেটা হলো যে আমরা পড়েছিলাম পদার্থগুলো যে অজৈব বিভিন্ন ধরনের পদার্থ রয়ে গেছে সেগুলো থাকবে এবং প্রোটিনও থাকবে, তখন সেটা রক্তরস। আর সিরামের মধ্যে পার্থক্য হলো, সিরামে শুধু প্রোটিন থাকবে না, অন্যান্য রক্তকণিকা তো থাকবেই না, প্রোটিনও থাকবে না। আর এটার মধ্যে রক্তকণিকা থাকবে না কিন্তু প্রোটিন থাকবে। এই হলো সিরাম এবং প্লাজমা বা রক্তরসের মধ্যে পার্থক্য। এই ধরনের একটা পার্থক্য আমাদের সবসময় পরীক্ষা আসে। এখন আমরা বলব রক্তকণিকাগুলো কি। মানব দেহে পরিণত লোহিত কণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতি। দ্বি অবতল এবং লোহিত কণিকাগুলো দ্বি অবতল এবং চাকতি আকৃতি। দ্বি অবতল, মাঝে মাঝে এমন হতে পারে। এখন আমাদের লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকা। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লোহিত বর্ণ ধারণ করে। লোহিত মানে লাল বর্ণ ধারণ করে, এই জন্য একে RED মানে হলো রেড ব্লাড সেল বলা হয়। রেড ব্লাড সেল বলা হয়। RBC রেড ব্লাড সেল।
এই ধরনের রক্তকণিকা 120 দিন পর্যন্ত বাঁচে। কোনো মানব দেহে বা প্রাণীর দেহে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের দেহে লোহিত রক্তকণিকা যে আজ জন্ম নেওয়ার পর থেকে অটোমেটিকভাবে আল্লাহর সৃষ্টি যে 120 দিন পর্যন্ত সে বেঁচে থাকবে। 120 দিন মানে 3 মাস যেদিন তার বয়স হয়ে যাবে এই লোহিত রক্তকণিকাটি, সেই দিন সে অটোমেটিকই মৃত্যুবরণ করবে, অর্থাৎ তার নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যাবে এবং সে আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, আর হবে না। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে না, অর্থাৎ এদের লোহিত কণিকাগুলো নিউক্লিয়াস থাকে। লোহিত কণিকা প্লীহা থেকে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে এটা প্লীহা থেকে লোহিত কণিকা রক্ত রসে সরবরাহ হয়। লোহিত রক্তকণিকা আমাদের দেহে যে অস্থি রয়েছে অস্থি মজ্জায় উৎপন্ন হয় এবং বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সের জন্য লোহিত রক্তকণিকার পরিমাণ বিভিন্ন রকমের হতে পারে। বিভিন্ন বয়সে মানব দেহে প্রতি ঘন লিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা বিভিন্ন, যেমন ভ্রূণের দেহে 80 থেকে 90 লাখ রক্তকণিকা রয়েছে, শিশু দেহে 60 থেকে 70 লাখ রক্তকণিকা রয়েছে, পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 লাখ থেকে 5.5 লাখ লোহিত রক্তকণিকা রয়েছে, পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লাখ রক্তকণিকা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ঘন লিটার রক্তের পরিমাণ ধীরে ধীরে ভ্রূণ অবস্থায় ছিল 80 থেকে 90 লাখ, ভ্রূণ অবস্থায় ছিল 80 থেকে 90 লাখ রক্তকণিকা প্রতি ঘন লিটারে, প্রতি ঘন লিটারে 80 থেকে 90 লাখ লিটার ভ্রূণ অবস্থায়। কিন্তু দেখো একটু শিশুকালে যখন একটু বয়স বৃদ্ধি পেল, মানে শিশু হলো, জন্ম হলো, তখন এটা 60 থেকে 70 লাখ হতে চলে আসলো। আবার পূর্ণবয়স্ক পুরুষের একটু লোহিত রক্তকণিকার পরিমাণ অনেক বেশি, 4.5 লাখ থেকে 5.5 লাখ পর্যন্ত হতে পারে, 5.5 লাখ এগুলো লাখ ঘন লিটার প্রতি হতে পারে। আর মহিলাদের তো এটা আরও কম। মহিলাদের কত বলেছে যে 4 থেকে 5 লাখ, 4 থেকে 5 লাখ পর্যন্ত হতে পারে লোহিত রক্তকণিকার প্রতি ঘন লিটার প্রতি, অর্থাৎ দিন রক্তকণিকার পরিমাণ কমে যায়। লোহিত রক্তকণিকার কতগুলো কাজ রয়েছে। এই কাজগুলোকে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা এবং নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল এবং ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে এখানে কাজ করে লোহিত রক্তকণিকা। এ হলো লোহিত রক্তকণিকার কাজ। এরপর আমরা যাব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা হলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। হিমোগ্লোবিন থাকবে না। শ্বেত মানে হলো সাদা মানে যেখানে লোহিত রক্তকণিকাতে বলেছে হিমোগ্লোবিন আছে বলেই এটা লাল লোহিত, তাহলে শ্বেত মানে সাদা, তার মানে এখানে হিমোগ্লোবিন থাকবে না। এটার মধ্যে বড় আকার, নিউক্লিয়াসের আকারটা থাকবে বড় এবং এই অবস্থায় যে কণিকা থাকবে সেই কণিকাকে আমরা বলবো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কিন্তু গড় আয়ু আবার মাত্র 1 থেকে 15 দিন। আর ওটা বলেছিলাম যে লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন, 1 থেকে 120 দিন। এটা হলো 1 থেকে 15 দিন হলো শ্বেত রক্তকণিকার গড় আয়ু। এটাকে RBC না, বইয়ের তুলনায় অনেক কম শ্বেত রক্তকণিকার সংখ্যা আমাদের দেহে। WBC কে হোয়াইট ব্লাড সেল, WBC হোয়াইট ব্লাড সেল বলা হয়। এর দেহে রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকার DNA থাকে এবং প্রতি ঘন লিটারে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। 4 থেকে 10 হাজার থাকে। অর্থাৎ লোহিত রক্তকণিকার সাথে যদি আমি শ্বেত রক্তকণিকা তুলনা করি তাহলে লোহিত রক্তকণিকার থেকে শ্বেতকণিকা দেহে অনেক পরিমাণে কম থাকে। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজম দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রানুলোসাইট বা দানাবিহীন, আর একটা হলো গ্রানুলোসাইট বা দানাযুক্ত। এই হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা আমাদের দেহে প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ
ফ্যাগোসাইটোসিস একটা বিশেষ প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্যকে মানে অখাদ্যকে যে জীবাণুকে দেহের ভিতরে যখন আসে বা কাছাকাছি আসে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুকে ভক্ষণ করে এবং আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন সহজে আমরা রোগাক্রান্ত হয়ে না যেতে পারি। তারপরে অনুচক্রিকা রক্তকণিকা পড়ি। অনুচক্রিকা রক্তকণিকার কাজ হলো, ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলে। এদের দেখতে হলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কুসংজ্ঞাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু কিন্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস এখানে থাকে না। অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের অংশ ছিল। এই অনুচক্রিকাগুলো গড় আয়ু হলো 5 থেকে 10 দিন, অর্থাৎ এদের গড় আয়ু আরও কম, 5 থেকে 10 দিন। খুব অল্প দিনই বেঁচে থাকে অনুচক্রিকাগুলো। অনুচক্রিকাগুলোর সংখ্যা, অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। প্রতি ঘন লিটারে প্রায় 2.5 লাখ পর্যন্ত থাকে। মানব দেহে প্রতি ঘন লিটারে 2.5 লাখ পর্যন্ত থাকে। অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। কোনো স্থান যদি আমাদের কেটে যায়, ওই কেটে যাওয়া স্থানটিকে রক্তটাকে জমাট বাঁধাতে, অর্থাৎ আর যেন রক্ত দেহ থেকে না বের হতে পারে, এই কাজটি করে থাকে আমাদের অনুচক্রিকা। একইভাবে করে, যে স্থানে কেটে যাবে, যে স্থান থেকে রক্তক্ষরণ হবে, সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে উঠে এবং অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন থ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে এবং থ্রম্বিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন, যে আমি বলেছিলাম রক্তরসের মধ্যে প্রোটিন রয়েছে ফাইব্রিনোজেন, সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে রক্তরসের যে ফাইব্রিনোজেন ছিল, ফাইব্রিনোজেন, সেই ফাইব্রিনোজেনকে এই অনুচক্রিকা রক্তকণিকা ফাইব্রিনোজেনকে আবার ফাইব্রিন জালকে পরিণত করে। ফাইব্রিন জালের মতো, নেটের মতো জালকে পরিণত করে। এই ফাইব্রিনোজেন নামক যেটা একটা প্রোটিন যেটা কিনা রক্তের রসে বা রক্তরসের প্লাজমার মধ্যে ছিল, আমি বলেছিলাম সেই ফাইব্রিনোজেন নামক যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিন থেকে এই অনুচক্রিকা ফাইব্রিন জালকে পরিণত করে এবং রক্তটাকে আর বের হতে দেয় না বা বাধা সৃষ্টি করে। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন। কেন ফাইব্রিনে পরিণত করে? কারণ ফাইব্রিন হলো এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং এটি ক্ষত স্থানে জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্তচঞ্চল প্রক্রিয়াটি আরও জটিল। এই জন্য আরও অনেক ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আমরা কি পড়লাম? রক্ত কাকে বলে, রক্ত উপাদান, রক্তরসের উপাদান কয়টি, কি এবং রক্তরসের কাজ, রক্তরসের কি উপাদান দ্বারা গঠিত, রক্তকণিকা কি, রক্তকণিকা কাকে বলে, কত প্রকার, কি তাদের গড় আয়ু কত, এই সম্পর্কে আমরা জানলাম। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, আমরা যেহেতু এই অধ্যায়ে বিশ্লেষণ করলে দেখেছি যে রক্তকণিকাগুলো বিভিন্ন সময় জন্মগ্রহণ করে এবং একটা নির্দিষ্ট সময় পরে তারা মারা যায়। অর্থাৎ লোহিত রক্তকণিকা 120 দিন বা 3 মাস পরে, আর শ্বেত রক্তকণিকা আমরা বলেছি 1 থেকে 15 দিনের মধ্যে, আর অনুচক্রিকা 5 থেকে 10 দিনের মধ্যে। তাহলে কারো যদি রক্ত লাগে, রক্ত দান করতে হয়, সেক্ষেত্রে আমি যদি সুস্থ সবল থাকি, আমরা রক্ত দিতে কখনো দ্বিধাবোধ করবো না। আমার 1 ফোঁটা রক্ত, 1 ব্যাগ রক্ত হয়তো বা একজন অসুস্থ মানুষের জীবনটাকে ফিরিয়ে দিবে, সে নতুনভাবে পৃথিবীকে আবার গ্রহণ করতে পারবে। সেই জন্য আমরা সব সময় সচেতন থাকবো যেন
কোনো প্রয়োজন হলে আমরা রক্ত দিতে, আমার রক্ত যদি ভালো থাকে আমরা রক্ত দিতে পিছপা হব না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।